বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন? তিনি কি ডক্টর মোহাম্মদ ইউনূস, নাকি তারেক রহমান সাহেবের পত্নী জুবাইদা রহমান, নাকি বর্তমান যে শাহাবুদ্দিন চুপ্পু রয়েছেন তিনি তার মেয়াদ পূর্ণ করবেন, সেই সুযোগ বিএনপি তাকে দেবে? কি হতে যাচ্ছে রাষ্ট্রপতিকে কেন্দ্র করে? কারণ হলো, যেভাবে জুলাই সনদ হয়েছে, যেভাবে আন্দোলন হয়েছে, যেভাবে নির্বাচন হয়েছে, যেভাবে নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলা হচ্ছে, যেভাবে সমঝোতার নির্বাচন হয়েছে, সমঝোতার ফলাফল হয়েছে, এই কথাগুলো এখন এনসিপির নেতারা, জামাতের নেতারা প্রকাশ্যে বলছে। এর ফলে বর্তমান যারা ক্ষমতায় রয়েছেন তারা উপরে উপরে যতই দাপট দেখান না কেন, তাদের নৈতিক ভিত্তি দুর্বল আছে এবং আগামীতে আরও দুর্বল হয়ে যাবে। আমার যতটুকু মনোবিজ্ঞানের উপর পড়াশোনা আছে, সেই পড়াশোনা দিয়ে আমি ক্ষমতাধর লোকদের চোখের দিকে তাকিয়েছি, তাদের অঙ্গভঙ্গি বোঝার চেষ্টা করেছি। সত্যিকার অর্থে প্রতিযোগিতা করে বিজয়ী হওয়ার মধ্যে যে আনন্দ, সে আনন্দ আমি তাদের মধ্যে দেখিনি। দ্বিতীয় যে সমস্যা, সেটা হলো তাদের হাঁটা চলার মধ্যে যে ধরনের একটি কনফিডেন্স থাকা দরকার, সেগুলো হচ্ছে না। সব জায়গা থেকে কেমন যেন অভিনয় অভিনয় মনে হচ্ছে। কারণটা কি? কারণটা হলো, শেখ হাসিনার পতনের 24 ঘন্টা আগেও এখন যারা ক্ষমতাধর তারা এবং গত 17 মাসে যারা ক্ষমতাধর ছিলেন তারা কল্পনাও করেননি শেখ হাসিনার এমনতর একটি পরিবর্তন আসতে পারে, পতন আসতে পারে, বাংলাদেশে ক্ষমতার জন্য তাদের জন্য একটা দ্বার উন্মুক্ত হতে পারে। ফলে কি হলো, গত 17 মাসে যারা ক্ষমতায় ছিলেন তারা ভাবতেই পারেননি যে তারা কি স্বপ্ন দেখছে না বাস্তব, তারা কি সত্যিকার অর্থে দেশের কর্ণধার, নাকি ঘুমিয়ে আছেন। আবার যেভাবে ঝড়ের গতিতে হাদির হত্যাকাণ্ডের পরে যে ঘটনাগুলো ঘটলো, একের পর এক ম্যাজিক্যাল ঘটনা। তারেক রহমান সাহেব আসলেন, তারপর ইলেকশন হলো, ইলেকশন পর তারেক রহমান সাহেব শপথ নিলেন, এখন যা কিছু হচ্ছে এটা এখনো পর্যন্ত বিএনপি আত্মস্থ করতে পারেনি। তাদের কাছে মনে হচ্ছে তারা স্বপ্নের ঘুরে আছেন, স্বপ্ন দেখছেন। এই স্বপ্ন কতদিন থাকে এবং এই স্বপ্ন কতটা বাস্তবায়ন করা যায়, এটি প্রশ্ন সাপেক্ষ। দ্বিতীয়ত, গত 17 মাসে যে সমঝোতাগুলো করেছিল রাজনৈতিক দল, সেই সমঝোতা অনুযায়ী বিএনপি যদি এগোয় তাহলে উচ্চকক্ষ এবং রাষ্ট্রপতি, এই দুটো পদ খুবই গুরুত্বপূর্ণ। উচ্চকক্ষে যারা যাবেন তারা নিম্নকক্ষে যারা সংসদ সদস্য হবেন তাদের উপর সবসময় একটা মানসিক চাপ সেখানে তারা অব্যাহত রাখবেন। এবং ওটা যেহেতু উচ্চকক্ষ ভোটের রাশি অনুযায়ী হবে, মানে কত পার্সেন্ট ভোট যারা পেয়েছে সেই অনুযায়ী হবে, সেক্ষেত্রে 11 দলীয় জোট তাদের ভোটের হারও কিন্তু অনেক বেশি। অর্থাৎ বিএনপি সম্ভবত 51% আর ওরা 43%, জামাত অল্প 7% ভোটের এদিক ওদিক। ফলে উচ্চকক্ষে যদি 100টি আসন থাকে, সেই 100টি আসনের বেশিরভাগ আসন কিন্তু 11 দলীয় জোট তাদের নিয়ন্ত্রণে থাকবে। এইগুলো এক। 2 নম্বর হলো যে রাষ্ট্রপতির হাতে প্রচুর ক্ষমতা থাকবে, প্রচুর ক্ষমতা থাকবে এবং সেই ক্ষমতা যদি সমঝোতা অনুযায়ী, যেটা সবাই আন্দাজ করছেন বা সবাই সন্দেহ করছেন যে ইতিপূর্বে এই সমঝোতাগুলো যেটা হয়েছে আমেরিকার মধ্যস্থতায় কাতারে বসে, এবং সেই সমঝোতার মধ্যে দিল্লিরও গ্রিন সিগন্যাল ছিল, পাকিস্তান এবং তুরস্কের অংশগ্রহণ ছিল। কাতারে যে খলিলুর রহমান সাহেব বারবার গেছেন না বৈঠক করতে, এই সকল কথা বাতাসে ভেসে বেড়াচ্ছে। তাই যদি হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি নিয়োগ করতে হবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি রাষ্ট্রপতি হন তাহলে এই যে খলিলুর রহমান সাহেব ক্যাবিনেটে আছে, এর সঙ্গে আদিলুর রহমান আসতে পারেন, রেজওয়ানা আসতে পারেন, এমনকি আসিফ নজরুলও আসতে পারেন, অবাক করা বিষয় না, এমনকি ফজলুল কবির সাহেব আসতে পারেন, এমনকি নূরজাহান বেগম অথবা লামিয়া মোর্শেদ, তারাও সরকারের দায়িত্বে ফিরতে পারেন। ফলে সরকার একটা হযবরল অবস্থার মধ্যে পড়বে। এবং যেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হবেন, আপনি এনসিপিকে, নাসিরুদ্দিন পাটোয়ারিকে, সার্জিসকে, হাসনাতকে আগের সেই রাজুতি আয়, অর্থাৎ 2024 সনের সেপ্টেম্বর অক্টোবর মাসে তাদের যে দাপট ছিল, ঠিক ওইরকম অবস্থা আপনি তাদেরকে দেখতে পাবেন। আর জামাতের যে আমির, তিনি আমিরুল মুমিনিন হয়ে পড়বেন। সঙ্গে সঙ্গে সমস্ত ব্যবসায়ীরা তার কাছে যাবে, তার দরবারে যাবে, এবং তিনি বিরোধী দলের নেতা হওয়া সত্ত্বেও সমস্ত রাষ্ট্রের কৌশলগত দিকগুলো তার কথা মতো চলবে। তো বোঝার চেষ্টা করুন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা গ্রহণ এবং রাষ্ট্রপতি পদে আসীন, এটার সঙ্গে বিএনপির তকদির কিভাবে নির্ভর করছে। অন্যদিকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কোনো সমঝোতা না হয়ে থাকে, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস সেই
রাষ্ট্রপতি না হন, বিএনপি তার পছন্দের মানুষকে রাষ্ট্রপতি পদে নিয়োগ দেয়। সেক্ষেত্রে বিএনপিকে নাজেহাল করার জন্য এই যে জামাতের যত গুপ্ত সংগঠন রয়েছে, জামাতের যত গুপ্ত কলা কৌশল রয়েছে, বোঝার চেষ্টা করেন গত 17 মাসে জামাত হয়তো তার যে গুপ্ত কৌশল বা গুপ্ত যে চেহারাগুলো, সেটার খুব অল্প অংশ তারা উন্মোচন করেছে। বিএনপির অনেক লোক টকশোতে এসে, বুদ্ধিজীবী প্রকাশ্য টকশোতে বলেছেন যে এখনো বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে যারা শীর্ষ নীতি নির্ধারণী তার 20% জামাতের লোক। বোঝার চেষ্টা করেন, জামাতের গুপ্ত বাহিনীর সদস্য বিএনপির এই মন্ত্রী পরিষদ বলেন, সংসদ বলেন, সেখানে 20% জামাতের লোক। সত্য মিথ্যা ডাজ নট ম্যাটার, এই কথা আমার নয়, এই কথা বিএনপির একেবারে ঘনিষ্ঠ বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক এবং রাজনীতিবিদ, তাদের বক্তব্য। তাই যদি হয় তাহলে প্রতিটি মুহূর্তে যে প্রাসাদ ষড়যন্ত্র হবে এবং প্রতিটি মুহূর্তে যেভাবে মানে বিপদ বিপত্তিতে থাকবে তারেক রহমান সাহেব, তার পক্ষে স্বস্তিতে কাজ করা সম্ভব হবে না। অন্যদিকে এরকম একটা পরিস্থিতিতে জামাত এবং আওয়ামী লীগের মধ্যে কৌশলগত সম্পর্ক স্থাপন হয়ে যাবে নিশ্চিত। এর কারণ হলো বিএনপি আওয়ামী লীগকে চেষ্টা করবে নিবৃত্ত করার জন্য, চেষ্টা করবে তাদেরকে বন্ধু বানানোর জন্য, কিন্তু ইতিমধ্যে যে বিরোধ পথে প্রান্তরে ঘাটে মাঠে হয়ে গেছে সেটা নিষ্পত্তি করা সম্ভব হবে না, সেটা সম্ভব হবে না। ফলে কি হলো, বিএনপি যে এখন যে অবস্থায় আছে, তার সঙ্গে হবেন ববি হাজ্জাজ, তার সঙ্গে হবেন নুরুল হক নুরু, তার সঙ্গে হবেন রেজা কিবরিয়া, এখন যারা আছেন তার সঙ্গে হবেন জোনায়েদ সাকি। আর অন্যদিকে যদি জামাতের সঙ্গে আওয়ামী লীগের বন্ধুত্ব হয়ে যায়, বন্ধন, এবং এটা 99.99% হওয়ার সম্ভাবনা খুব বেশি, এটা হবে। রাজনৈতিক ইকুয়েশন এভাবেই কথা বলে। সেক্ষেত্রে জামাতের পাকিস্তান কানেকশন, আওয়ামী লীগের ভারত কানেকশন, জামাতের সাংগঠনিক ক্ষমতা, আওয়ামী লীগের সাংগঠনিক ক্ষমতা, জামাতের টাকা, আওয়ামী লীগের টাকা, তারেক রহমান সাহেব দুই চোখে রীতিমতো ধুম দেখবেন। আর এইরকম জটিল রাজনৈতিক পরিস্থিতি তিনি মাহাদি আমিনকে দিয়ে, মানে তিনি যে সমস্ত লোকজন লন্ডন থেকে নিয়ে আসছেন, হুমায়ুন কবিরকে এনেছেন, মাহাদি আমিনকে এনেছেন, অন্যান্য যে সকল উপদেষ্টা নিয়েছেন, এরা ঘোড়ার ডিম কিছুই করতে পারবে না। লেমন জুস খাইতে হবে। বড় যে লেমন জুস, তারা যে বলেন আমরা লেমন জুস খাবো না, লন্ডন থেকে আসছে, আমরা ফক্স নামক যেটা চকলেট আছে সেটা মুখের ভিতরে সারাদিন চুষবো, তাদেরকে সেটাই চুষতে হবে। এর কারণ হলো আওয়ামী লীগের যে সকল ডিপ্লোম্যাট রয়েছে, আওয়ামী লীগের যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে, যে সকল ছাত্রলীগের এই যে লাস্ট ক্যাবিনেটে আপনি চিন্তা করেন, মহিবুল হাসান মেয়র মহিউদ্দিনের ছেলে, আখতারুজ্জামান বাবুর ছেলে জাভেদ ভূমিমন্ত্রী ছিল, এনামুল হক শামীম ছাত্রলীগের সভাপতি ছিল, ছাত্রলীগের সেক্রেটারি ছিল নজরুল ইসলাম বাবু, তারপরে ছাত্রলীগের সেক্রেটারি ছিল ইকবালুর রহিম। আপনি এদের সাথে টেক্কা দেওয়ার জন্য ছাত্রদলের যারা আছে, সেই প্রথম সারির 10 জন, আপনি আমান ধরেন, খালিল কবির খোকন ধরেন, কিংবা ফজলুল হক মিলন ধরেন, তারা তো সব তাদেরকে আপনি পিছনে ঠেলে রেখে দিয়েছেন। প্রয়োজনে ডাকলেও তাদেরকে আনতে পারবেন না। ওদিকে সুলতান সালাউদ্দিন টুকু, তারপর সেই যে শহীদুদ্দিন চৌধুরী আনি, অন্য যারা আছেন তারাও ফ্রাস্ট্রেটেড। নাসিরুদ্দিন অসীম রীতিমতো অপমানিত, লাঞ্ছিত। ফলে কি হলো, এই যে লন্ডন পার্টি, যারা বিএনপি লন্ডন পার্টি, সেই লন্ডন পার্টির মধ্যে যাদেরকে তিনি লন্ডন থেকে এনে এখানে এস্টাবলিশ করেছেন, তারা আবার লন্ডনে গিয়ে গালাগালি করতে পারবেন, ওখানে গিয়ে আর একটা সিন্ডিকেট করতে পারবেন। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে মাঠে ময়দানে জামাত এবং বিএনপির সাথে টেক্কা দেওয়ার মতো বিএনপির যে শক্তি, সেই শক্তিটা ইনঅ্যাক্টিভ করা আছে এবং আগামীতে এগুলোকে অ্যাক্টিভেট করা সম্ভব নয়। ফলে কি হলো কি, যে এই যে রাজনীতিতে সামনে রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে যে জটিল এবং কুটিল অবস্থা তৈরি হচ্ছে, এটি রাজপথের যে কোনো আন্দোলনের চাইতে, যে কোনো বিষয়ের চাইতে গুরুত্বপূর্ণ। ফলে এখানে বিএনপিকে 100 বার চিন্তা করতে হবে। এই একটি পদে তাদের যে নিয়োগের মাধ্যমে তারা যে আসলে কি করতে যাচ্ছে সেটা এখন তারা বুঝতে পারছে না। তো জুবাইদুর রহমানের কথা অনেকে বলছেন, তারপর ডক্টর ইউনূসের কথা বলছেন, বিএনপির একসময় মির্জা ফখরুল সাহেবের কথা বলা হতো, এখন বলা হচ্ছে কিনা আমি জানি না। এর মধ্যে আবার কেউ শাহাবুদ্দিন চুপ্পুর কথাও বলছেন যে চুপ্পু সাহেবকে যদি নির্দিষ্ট জায়গায় রাখা যায়, যেহেতু সে আওয়ামী লীগের লোক এবং অনুগত, সাহসী, বুদ্ধিমান, কৌশলী, তাকে দিয়ে যত কাজ তারেক রহমান সাহেব করাতে পারবেন, এটা উনি হয়তো জুবাইদুর রহমানকে দিয়ে করাতে পারবেন না। তো সেই অর্থে জাস্ট একটা রাবার স্ট্যাম্প জাতীয় যদি কিছু তৈরি করতে চায়, রাখতে চায় কাউকে, তাহলে শাহাবুদ্দিন চুপ্পু মাইট বি দ্য বেস্ট চয়েস ফর দেম। এটা নিয়েও কিন্তু অনেকে কথাবার্তা হচ্ছে। আল্লাহ সিদ্ধান্তের মালিক, আল্লাহ সবকিছু জানেন, যেটা ভালো হয় সেটাই যেন তিনি আমাদের দেশের জন্য নসিব করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।